আমরা মানুষ এই সৃষ্টির সেরা জীব। আমরা মানুষ স্বভাবতই নিজের সৌন্দর্যতাকে সর্বশীর্ষে রাখার চেষ্টা করি, কিন্তু সৃষ্টিকর্তার অসীম রহমত যে এই সৌন্দর্যতা আমাদের চিরস্থায়ী নয়। তবুও আমরা কিছু মানুষ এই সৌন্দর্যতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে কসমেটিক সার্জারি সহ নানান ধরনের পথ অবলম্বন করে থাকে। তেমনই একটা মেয়ে তার সৌন্দর্যতাকে ধরে রাখার জন্য কি কি ধরনের নোংরা পথ বেছে নিতে শুরু করে, তাই আমরা এই মুভিতে দেখব। আমরা কথা বলছি এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট সাইকোলজিক্যাল সার্ভাইভাল মুভি দ্য সাবস্টেন্সের কথা। মুভিটি যে কোনো সময় ব্যান হয়ে যেতে পারে, আর আমি শিওর এই মুভিটি শেষ হতে হতে তোমাদের উপরে এর প্রভাব দেখা দিতে শুরু করে। তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই একটি লোক ডিমের কুসুমের ভেতরে একটি গ্রিন কালারের লিকুইড ইনজেক্ট করে, আর এর কিছুক্ষণ পরেই কুসুমটি দুটি কুসুমে পরিবর্তিত হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, আমরা একটি স্থানে কিছু লোকদের ভিড়ে এলিজাবেথ স্পার্কেল নামের একটি মেয়েকে দেখতে পাই। এলিজাবেথ খুবই সুন্দরী একজন মডেল এবং একটি শো এর হোস্ট। সে একটি জনপ্রিয় স্টার। সে জনপ্রিয় তৈরি হওয়ার কিছু বছর পর্যন্ত অনেক মানুষ এখানে এসে সেলফি তুলত, কিন্তু ধীরে ধীরে তার জনপ্রিয়তা থেকে মানুষের ইন্টারেস্ট কমতে থাকে এবং একটি সময় তার জনপ্রিয়তা ভেঙে যায়। এটা দেখে বোঝা যায় এলিজাবেথের প্রতি মানুষের ইন্টারেস্ট অনেক কমে গিয়েছে। এরপর আমরা সেই এলিজাবেথ স্পার্কেলকে দেখতে পাই, যার বয়স এখন 50 বছর। এখন সে অনেকটা বৃদ্ধ হয়ে গিয়েছে। সে এখনো সেই শো এর হোস্ট হিসেবে আছে। শুটিং এর পর সে যখন ওয়াশরুমে যাচ্ছিল, তখন সে জানতে পারে লেডিস ওয়াশরুম কোনো কারণে বন্ধ। তাই সে পুরুষদের ওয়াশরুমে চলে যায়। সেখানে শোটির ডিরেক্টর চলে আসে। সে ফোনে কারোর সাথে কথা বলছিল যে এলিজাবেথ আগের মতো আর নেই। এলিজাবেথের কারণে আমাদের রেটিং অনেক কমে যাচ্ছে। আমি এখন এলিজাবেথকে রিপ্লেস করে দেব। আমার এখন নতুন ও সুন্দরী তরুণ মেয়ে দরকার। এগুলো শুনে ওয়াশরুমে থাকা এলিজাবেথ পুরোপুরি ভেঙে যায়। সে যে তার সৌন্দর্য নিয়ে গর্ব করত, আজ তা শেষ হয়ে গিয়েছে। সে আয়নায় নিজের চেহারাকে ভালোভাবে দেখতে থাকে। সেখানে পরিষ্কারভাবে তার বয়সের ছাপ ফুটে উঠেছে। বয়স বেড়ে যাওয়াতে সে হতাশায় ভুগছে। সে মনের দিক থেকে একদম ভেঙে পড়েছে, কারণ তাকে শো থেকে বের করে দেওয়া হয়েছে। এখন সে এমনিতেই তো সবকিছু ছাড়বে না। সে প্রথমে ডিরেক্টরের সাথে কথা বলে। ডিরেক্টর বলে, দেখো এলিজাবেথ, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমার শো চলে মানুষদের দিয়ে। যেটা তাদের দরকার আমি তাদের সেটা দিতে চাই, অর্থাৎ সুন্দর, আর যেটা তোমার কাছে এখন আর নেই। ডিরেক্টরের কথায় এলিজাবেথ অনেক কষ্ট পায়। সে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে ড্রাইভিং করতে করতে ডিরেক্টরের কথাগুলো ভাবতে থাকে। এগুলো ভাবতে ভাবতে তার ড্রাইভিং থেকে মনোযোগ সরে যায়, যার কারণে রাস্তায় একটি গাড়ির সাথে তার সংঘর্ষ হয়। পরবর্তী দৃশ্যে আমরা তাকে একটি হসপিটালে দেখতে পাই। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ডাক্তার তাকে জানায় এত খারাপ অ্যাক্সিডেন্টের পরেও এলিজাবেথের শরীরে গুরুতর কোনো আঘাত লাগেনি। এটা তার ভাগ্য ছিল। যাই হোক, এলিজাবেথকে হসপিটাল থেকে ডিসচার্জ তো করে দেওয়া হয়, কিন্তু সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কারণ সে রাস্তায় তার ছবিযুক্ত পোস্টারকে ছিঁড়ে ফেলতে দেখেছে। এখানের একটি নার্স তার পিঠের হাড় পরীক্ষা করে, এরপর সে তার কাপড় দিয়ে দেয়। এলিজাবেথ যখন হসপিটাল থেকে বের হয়, তখন সে বুঝতে পারে নার্স তার কোটের মধ্যে একটি চিরকুট দিয়েছে। চিরকুটে একটি মেসেজ লেখা ছিল, সেটা হলো ইট চেঞ্জড মাই লাইফ, যেখানে সাথে একটি পেন ড্রাইভও ছিল, যেখানে লেখা ছিল দ্য সাবস্টেন্স। ঘরে আসার পর সে ড্রাইভটি ওপেন করে, যেখানে দ্য সাবস্টেন্স নামের একটি তরল ব্যাপারের তথ্য দেওয়া হচ্ছিল। এই সাবস্টেন্সটি অনেক কার্যকরী ছিল, আর এই সাবস্টেন্স যেখানে বৃদ্ধ মানুষকে তার আরেকটি নতুন যৌবন ভেরিয়েন্ট দিতে পারে। এই সাবস্টেন্স তরলটির সাথে আরো একটি তরল আছে, যেটা দুনো ভেরিয়েন্ট, অর্থাৎ পুরনো শরীর এবং নতুন শরীরকে একসাথে কানেক্টেড রাখে। এই কাজগুলো এতটা সহজ ছিল না, কিন্তু অনেক কঠিনও ছিল না। সে যখন এই সাবস্টেন্সটি ব্যবহার করবে, তার জন্য প্রতি 7 দিন পর পর তার দুনো ভেরিয়েন্টকে অ্যাক্টিভ করতে হবে, আর নতুন ভেরিয়েন্ট অর্থাৎ যৌবন বডিকে সতেজ রাখার জন্য প্রতিদিন সেই নতুন বডিকে একটা ইনজেকশন লাগাতে হবে, যেটার মধ্যে একটি বিশেষ সাবস্টেন্স অর্থাৎ পদার্থ থাকবে, যেটা পুরনো বডির মেরুদণ্ড থেকে বের হবে। যখন একটি ভেরিয়েন্ট অর্থাৎ একটি বডি অ্যাক্টিভ থাকবে, তখন সে সময় অপর বডিটি অজ্ঞান অবস্থায় থাকবে। এলিজাবেথের প্রথম এগুলো মিথ্যে মনে হয়, আর সে ড্রাইভটিকে সোজা ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু রাতে তার ঘরে থাকা সব পুরস্কার এবং তার যৌবনের ছবিগুলো তাকে ডিস্টার্ব করতে থাকে। তখন সে রেগে গিয়ে ড্রাইভটিকে ডাস্টবিন থেকে বের করে সেই নম্বরে কল করে আর বলে, আমি সাবস্টেন্সটি অর্ডার করব। ফোনের অপর দিকে যে মানুষ তার সাথে কথা বলছিল,
সে বেশি কিছু তো বলে না, জাস্ট তার ঠিকানা জিজ্ঞেস করে। এরপর তাকে একটি জায়গার অ্যাড্রেস দিয়ে ফোন কেটে দেয়। এর পরের দিন সকালে সে নিউজ পেপার পড়ছিল, যেখানে সে একটি অ্যাড দেখতে পায়, যে অ্যাডটি তার কোম্পানি লাগিয়েছে, যেখানে তারা এলিজাবেথের রিপ্লেস করার জন্য একটি নতুন মডেলের ইন্টারভিউ এর জন্য অ্যাড লাগিয়েছে। যেটা দেখে এলিজাবেথের অনেক হতাশ হয়ে পড়ে। এই নিউজ পেপারটির সাথে তার কাছে একটি খাম আসে, যেটি ব্ল্যাক কালারের ছিল। এলিজাবেথ যখন এই খামটি খোলে, তখন সেখানে একটি কোড নাম্বার ছিল। এরপর এলিজাবেথ সেই লোকটির ফোনে বলা অ্যাড্রেসে গিয়ে পৌঁছায়, যেটা ছিল একটি গোপন লক। যে কার্ডটি এলিজাবেথকে খামের মধ্যে দেওয়া হয়েছিল, সেটার সাহায্যে সে এই জায়গাটিকে অ্যাক্সেস করে ভেতরে এন্টার করে। সেখানে সে নিজের লকারটি খোলে, সেখানে একটি বক্স ছিল। বক্সটি নিয়ে এলিজাবেথ ঘরে চলে আসে। ঘরে এসে সে দ্রুত বক্সটি খোলে। সেখানে একটি সিরাম এবং ইনজেকশন ছিল। সেই সিরাম এবং ইনজেকশন যেটাকে শুধু একবার ইউজ করতে হবে, সাথে অ্যাক্টিভেটেড স্টেবিলাইজার রয়েছে, যেটা দিয়ে তার থেকে প্রতিদিন নতুন যৌবন বডিটিকে স্টেবিলাইজড করতে হবে। আর এগুলো সে আগেই ড্রাইভটি থেকে শিখে ফেলেছে। এখন প্রতি সপ্তাহে বডিকে সুইচ করার জন্য ও চেঞ্জ করার জন্য একটি বিশেষ ধরনের পাইপ দেওয়া হয়েছে। আর শেষে নিউ এবং অল্ড বডির জন্য বিশেষ ধরনের খাবার দেওয়া হয়েছে। এলিজাবেথ এরপর ওয়াশরুমে গিয়ে পৌঁছায়। সেখানে সে দীর্ঘ সময় ধরে তার শরীরকে দেখছিল। সে সিদ্ধান্ত নিতে পারছে না তার এটা করা উচিত কিনা। সো অনেকক্ষণ ভাবার পর সে ওই গ্রিন কালারের সাবস্টেন্সটি নিজের ভেতরে ইনজেক্ট করে ফেলে। ইনজেকশন লাগানোর কিছুক্ষণ পর্যন্ত তার কিছুই হয় না, কিন্তু এরপর তার অসহ্য যন্ত্রণা শুরু হয়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তখন আমরা তার চোখে তার আইবলগুলো ডাবল হতে দেখতে পাই। এরপর তার কোমর থেকে পিঠ পর্যন্ত ফেটে সেখান থেকে একটি নতুন যৌবনময়ী সুন্দরী তরুণী বাহিরে বেরিয়ে আসে। এটা এলিজাবেথের নতুন ভেরিয়েন্ট, অর্থাৎ তার নতুন বডি। এলিজাবেথ যখন তার নতুন শরীরকে দেখে, তখন তার বিশ্বাস হয় না যে এটা কাজ করেছে। সে এতটাই সুন্দর এবং যৌবন হয়ে গিয়েছে তা সে কল্পনা করতে পারেনি। অনেকক্ষণ নিজের সৌন্দর্য দেখার পর এলিজাবেথ তার পুরনো বডির পেছনে মেরুদণ্ড সেলাই করতে থাকে। এরপর সে পুরনো বডিকে বাঁচিয়ে রাখার জন্য কোম্পানি থেকে যে খাবারগুলো দেওয়া হয়েছে, সেটা সে পুরনো বডিতে প্রবেশ করায়। রাতে সে তার সৌন্দর্য অনেক উপভোগ করে, কিন্তু সকালে যখন সে ওঠে, তখন তার নাক থেকে রক্ত বের হচ্ছিল। সে টেনশন করতে থাকে। তখনই তার মনে পড়ে তাকে তো একটা অ্যাক্টিভেটেড স্টেবিলাইজার দেওয়া হয়েছে শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য, আর তাকে বলা হয়েছিল প্রতিদিন তার নতুন বডিকে অ্যাক্টিভ রাখার জন্য পুরনো বডির মেরুদণ্ড থেকে সিরাম বের করে নিজের শরীরে প্রবেশ করাতে হবে। তাই সে দ্রুত তার পুরনো বডি থেকে সিরাম বের করতে থাকে। এরপর একদিনের হিসাব অনুযায়ী তার শরীরে সেটা প্রবেশ করে, যার ফলে সে পুরোপুরি নর্মাল হয়ে যায়। সে এখন অনেক কনফিডেন্সের সাথে কাপড় পরে বাইরে বের আর যেতে থাকে সেই শো এর অডিশনের জন্য, যেখানে থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। সেখানে এলিজাবেথের সৌন্দর্য দেখে সবার হুশ উড়ে যায়। ডিরেক্টর তাকে দ্রুত সিলেক্ট করে নেয়। এলিজাবেথ এখানে তার নাম সু বলে। ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর তার মনে পড়ে তাকে তো প্রতি সপ্তাহে বডি চেঞ্জ করাতে হবে। তাই সে একটা বাহানা বানিয়ে ডিরেক্টরকে বলে তার মা অসুস্থ, তাই তার প্রতি মাসে 2 বার গ্রামে যেতে হবে, অর্থাৎ মাসে 2 সপ্তাহ সে কাজে থাকবে। ডিরেক্টর কিছু না ভেবে তার এই শর্ত মেনে নেয়। ফাইনালি এই জবটি সে পেয়ে গিয়েছে। এরপর থেকে সে শো এর শুটিং এ অনেক এনজয় করতে থাকে। তার একের পর এক স্টাইলিশ ছবি উঠানো শুরু হয় এবং বলতে বলতে তার বিলবোর্ড, তার অ্যাড পুরো শহরে চলতে শুরু হয়। সে অনেক ফলোয়ার এবং অনেক সুনাম দ্রুত অর্জন করে ফেলে। এলিজাবেথ নতুন বডিতে থাকতে থাকতে তার 6 দিন কেটে যায়, আর আজ 7ম দিন ছিল, অর্থাৎ বডি শিফট করার দিন। অর্থাৎ আজ থেকে পুরো 1 সপ্তাহ তাকে তার পুরনো বডিতে থাকতে হবে। বডি শিফট করার পর এলিজাবেথ নতুন বডিতে ফুডগুলো অ্যাটাচ করে দেয়। এরপর সে তার অফিসে চলে যায়, যেখানে ডিরেক্টর তার পারিশ্রমিকের বিনিময়ে তাকে একটা গিফট দেয় এবং সাথে তার অনেক অপমান করে তাকে শো থেকে বের করে দেয়, যার কারণে ঘরে এসে এলিজাবেথের অনেক অনেক কষ্ট লাগে এবং তার খারাপ লাগে। যাই হোক, এর পরের দিন এলিজাবেথ নিউজ পেপারের সাথে একটি খাম পায়, যেটা সেই কোম্পানি থেকে এসেছে। সেখানে থেকে তাকে সাবস্টেন্স দেওয়া হয়েছে। খামের মধ্যে একটি মেসেজ ছিল, যেখানে বলা হয়েছে তার নতুন ফুড চলে এসেছে। এলিজাবেথ এরপর সেই স্থানে গিয়ে ফুডগুলো নিয়ে আসে। এখন 7 দিন পূর্ণ হয়ে যায়
আর এলিজাবেথ শুতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ নতুন বডি অ্যাক্টিভ করে ফেলে। এখন শু বডিটিকে এভাবে এখানে ফেলে রাখতে পারে না, সে যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয় সে তার ঘরের ভেতরে একটি দেয়াল ভেঙে সেখানে এলিজাবেথের বডিটিকে লুকিয়ে রাখে। তো প্ল্যান অনুযায়ী শু কাজে লেগে পড়ে যায়, কিন্তু এগুলো করতে গিয়ে অনেক শব্দ হচ্ছিল, যার কারণে তাদের আশেপাশের প্রতিবেশীদের অনেক সমস্যা হচ্ছিল। এবং কিছুক্ষণ পর একজন প্রতিবেশী তাকে অভিযোগ দিতে আসে। সেই প্রতিবেশী শুকে তো কোনো অভিযোগ দেয় না, বরং তার সৌন্দর্য দেখে তাকে বলে যদি তার কোনো সাহায্য লাগে তাহলে তাকে যেন ডেকে নেওয়া হয়। সে বলে আমি পাশেই থাকি। আসলেই শুয়ের চেহারায় এতটা মায়া এবং এতটা সৌন্দর্য ছিল যে কেউ তার এক নিমিষেই প্রেমে পড়বে। কিন্তু শু তো সিক্রেট কাজ করছিল, তাই সে লোকটির মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। এরপর অনেক কষ্ট করে ফাইনালি সেই গোপন রুম তৈরি করে ফেলে, যেটার মধ্যে এলিজাবেথের বডিকে লুকিয়ে রাখা যায়, সাথে তার সব ছবিগুলো। এর কিছুদিন পর এলিজাবেথ তার এই নতুন শরীরে এত মজা করছিল যে এই চক্করে সে ভুলেই গিয়েছে যে আজ তার শিফটের দিন ছিল, সাথে তার পুরনো বডির খাবারও শেষ হচ্ছিল। সেদিন সে একটি ছেলেকে তার ঘরে ডাকে, কিন্তু রাতে যখন সে কাজে ব্যস্ত হচ্ছিল ঠিক তখনই হঠাৎ তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে, সাথে তার পুরো শরীর যন্ত্রণা শুরু হয়। সে বুঝতে পারে আজ শিফটের দিন ছিল, কিন্তু শিফট করার বদলে তাকে লোভ পেয়ে বসেছে। সে আরো কিছু সময় নতুন বডিতে থাকার সিদ্ধান্ত নেয় এবং সে পুরনো বডির মেরুদণ্ড থেকে সিরাম বের করে নিজের শরীরে ইনজেক্ট করে নেয়, যার ফলে সে ঠিক তো হয়ে যায়। কিন্তু এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হবে তা আমরা সামনে দেখতে পারব। তো আরো 7 দিন অর্থাৎ মোট 14 দিন শু নতুন বডিতেই থেকে যায়। কিন্তু এরপর যখন সে বডি শিফট করে তখন সে দেখে এলিজাবেথ পুরো বুড়ো হয়ে গিয়েছে, কারণ তার বডি থেকে অনেক সিরাম বের করা হয়েছে, সাথে সে পুরনো বডিকেও অ্যাক্টিভেট করেনি। এলিজাবেথ এখন তার অবস্থা দেখে নিজের উপরে ঘৃণা করতে থাকে। সে রেগে গিয়ে তার ঘরে থাকা শুয়ের সব ছবি ছিঁড়ে ফেলে, সাথে সে তার রুমের জ্বালানায় একটি বড় পর্দা লাগিয়ে দেয়, যেখানে থেকে শুয়ের একটি বিলবোর্ড দেখা যায়। এলিজাবেথ কোম্পানিতে কল করে এবং বলে এসব কিছুর কি কোনো সলিউশন আছে? আমি কি আমার আগের সেই বডি ফেরত পেতে পারি? তখন কোম্পানি তাকে বলে আপনাকে প্রথমেই বলা হয়েছে যেটা হয়ে গিয়েছে সেটা আর ঠিক করা যাবে না। আর এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায়। কোম্পানি তাকে বোঝায় তুমি 2 জন না, তুমি এক বডি থেকেই তোমার আরেকটি শরীর বেরিয়েছে, তাই তোমাকে সতর্ক থাকতে হবে। যাই হোক, এলিজাবেথ তার নতুন ফুডগুলো নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়, যেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যে তার সাথে অদ্ভুতভাবে কথা বলছিল। এলিজাবেথের মনে পড়ে এই বৃদ্ধটির হাতে ঠিক তেমন চিহ্ন আছে যেমনটা মেডিকেলে সেই নার্সের হাতে দেখেছিল, অর্থাৎ এটা সেই নার্সের ওল্ড বডি। বৃদ্ধ তাকে জিজ্ঞেস করে তোমার নতুন বডি তোমাকে খাওয়া শুরু করেছে কি? এটা শুনে এলিজাবেথ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে ঘরে এসে সিদ্ধান্ত নেয় সে তার পুরনো বডিতেই খুশি থাকতে চায়, তাই সে তার বন্ধুকে ফোন করে দেখা করার জন্য। এরপর সে অনেক সুন্দর কাপড় চোপড় পরে রেডি হয় আর শুয়ের মতো সেম মেকআপ করে। কিন্তু যখন সে বাহির হচ্ছিল তখন সে শুয়ের যৌবন বডির পোস্টার দেখতে পায়, যার ফলে তার সমস্ত কনফিডেন্স শেষ হয়ে যায়। সে রাগে তার মেকআপ এবং চুলগুলো এলোমেলো করে ফেলে। ডিপ্রেশনের কারণে সে অনেক খাবার খেয়ে ফেলে। এর পরের দিন দেখা যায় সে নতুন বডিতে সুইচ করে ফেলে, আর এটা শো এর সময় ছিল। দেখা যায় শু যখন শুটিং এ ডান্স করছিল তখন সে তার শরীরে কিছু পরিবর্তন দেখতে পায়। সে ঘাবড়ে গিয়ে শুটিং ছেড়ে ওয়াশরুমে চলে যায়, যেখানে তার কোমর থেকে এক্সট্রা কিছু একটা নাভির দিকে বের করে ফেলে। তখন সে দেখে এটা একটা চিকেন, যেটা রাতে সে খেয়েছিল। এটা দেখতেই সে খুব ভয় পেয়ে যায় আর তার চোখ খুলে যায়, অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। সো সকাল হওয়ার পর সে সত্যি সত্যি বডি সুইচ করে শোতে চলে আসে, কিন্তু সেখানে গিয়েই সে এটা দেখে ঘাবড়ে যায় যে সবাই শুটিং এর জিনিসপত্র গোছগাছ করছিল। একজন লোক বলে আজ থেকে শুটিং চলবে না। ঘাবড়ে যাওয়ার পর সে ডিরেক্টরের কাছে যায়, যেখানে পরিচালক তার টেনশন খুশিতে বদলে দেয়। এটা বলে যে এটা আর এখন নর্মাল শো নেই, এটি একটি বিখ্যাত শো হয়ে গিয়েছে, সাথে শুকে নিউ ইয়ার হোস্ট করতে চায়। এটা শুনে তার খুশির লিমিট থাকে না, আর সে কিছু না ভেবেই ডিরেক্টরকে হা বলে দেয়, যদিও সে জানে না নিউ ইয়ার সেদিন ছিল যেদিন তার বডি শিফট করতে হবে। এরই মাঝে তাকে আবার লোভ পেয়ে বসে
সে আর নতুন বডি ছেড়ে পুরনো বডিতে যেতে চাচ্ছে না, তাই সে অনেকদিন নতুন বডিতে থাকা শুরু করে। সাথে ওই বডিকে অ্যাক্টিভ রাখার জন্য সে প্রতিদিন পুরনো বডি থেকে সিরাম বের করে তার শরীরে প্রবেশ করায়, যেটার প্রভাব তার পুরনো বডির উপরে পড়বে। এখন অনেকদিন পর সু যখন বডি শিফট করে তখন সে দেখে এলিজাবেথ পুরো বুড়ো হয়ে গিয়েছে, কারণ তার বডি থেকে অনেক সিরাম বের করা হয়েছে। সাথে সে পুরনো বডিকে অ্যাক্টিভেটও করেনি। এলিজাবেথের অবস্থা দেখে নিজের উপর ঘৃণা করতে থাকে। সে রেগে তার ঘরে থাকা শুয়ের সব ছবি ছিঁড়ে ফেলে, সাথে তার রুমের জ্বালানার একটি বড় পর্দা লাগিয়ে দেয়, যেখানে থেকে শুয়ের একটি বিলবোর্ড দেখা যায়। এলিজাবেথ কোম্পানিতে কল করে আর বলে, এসব কিছুর কি কোনো সলিউশন আছে? আমি কি আমার আগের সেই বডি ফেরত পেতে পারি? কোম্পানির লোক বলে, আপনাকে প্রথমেই বলা হয়েছে যেটা হয়ে গিয়েছে সেটা আর বদলানো যাবে না, তবে এটি আপনার হাতে যে আপনি সবকিছু থামাতে চাইলে এখানেই থামাতে পারেন। এরপর আপনার ওল্ড ভেরিয়েন্ট অর্থাৎ আপনার পুরনো বডির সাথে আপনাকে পুরো জীবন কাটাতে হবে। কিন্তু এটাতে এলিজাবেথ রাজি হয় না। সে ডিপ্রেশনে পড়ে যায়। এরই মাঝে তার কাছে অফিস থেকে কল আসে, সো সে দ্রুত বডি শিফট করে নেয়। আর এবার সে তার ওল্ড বডি থেকে একসাথে 3 মাসের সিরাম সে তার নতুন বডিতে ইনজেক্ট করে নেয়। আসলে এই দুই বডি অর্থাৎ নিউ এবং ওল্ড বডির মাইন্ড সেম, তাদের বুদ্ধি এবং জ্ঞান সবই সেম ছিল, কিন্তু বয়সের দিক থেকে পার্থক্য হওয়ার কারণে নতুন বডি অর্থাৎ সু এর বডির চিন্তা চেতনা ভিন্ন। তাই এলিজাবেথের যখন তার নতুন বডিতে আসে তখন নিজের সুন্দর শরীর দেখে সে লোভে পড়ে যায়। সে আর এলিজাবেথের মতো চিন্তা করতে পারে না, কোনো কিছু ভাবার চেষ্টা করে না, যার কারণে সে ভুল কাজ করে বসে। যাই হোক, 3 মাস এলিজাবেথ নতুন বডিতে অনেক এনজয় করতে থাকে। সে এই 3 মাস এতটাই খুশি ছিল যে সে ভুলে গিয়েছে যে তার একটি ওল্ড বডি আছে। আর বলতে বলতে নিউ ইয়ারের রাত্রি চলে আসে। সে আজও একটি ছেলেকে ঘরে এনেছে, কিন্তু তখন সে বুঝতে পারে তার শরীরে থাকা সিরামগুলো শেষ হয়ে গিয়েছে। তাই সে ওল্ড বডি থেকে আরো সিরাম বের করতে যায়, কিন্তু আজ কোনো সিরাম বের হয় না। এটা দেখে সে ভয় পেয়ে যায় আর কোম্পানিতে কল করে আর জিজ্ঞাসা করে, আজ ওল্ড বডি থেকে সিরাম বের হচ্ছে না, এখন কি করা উচিত? কোম্পানির লোকগুলো বলে, যদি সেই বডি থেকে সিরাম বের না হয় তার মানে হচ্ছে আপনি সব সিরাম ইউজ করে ফেলেছেন। এখন আপনাকে ওল্ড বডির শরীরে নতুন সিরাম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ততক্ষণ আপনি বডি সুইচ করে চলুন। এটা শুনে শুয়ের অবস্থা খারাপ হয়ে যায়। সে কিছু ভাবা ছাড়াই ওল্ড বডিতে সুইচ করে ফেলে। এই আওয়াজগুলো সেই ছেলেটা শুনে ফেলে। তার কাছে বিষয়টা অদ্ভুত লাগে যে এত রাত্রে সে কি কাজ করছে। তাই সে জিনিসটা দেখার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু সেই বুড়ো এলিজাবেথ দ্রুত ওয়াশরুমের দরজা লক করে দেয়। দেখা যায় এলিজাবেথ এখন অনেকটাই বৃদ্ধ হয়ে গিয়েছে, এতটাই বৃদ্ধ যে তার মাথার চুল সব পড়ে যায়, তার শরীরের চামড়াগুলো লুজ হয়ে গিয়েছে, তার থেকে হাঁটাচলা করতেও খুব কষ্ট হচ্ছিল। ছেলেটি বৃদ্ধ মহিলার কণ্ঠ শুনতে পেয়ে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। এলিজাবেথ কোম্পানিতে কল করে বলে সে সবকিছু এখানে বন্ধ করতে চায়। কোম্পানির লোকগুলো তার কথায় রাজি হয়। এরপর কোম্পানি থেকে তাকে টার্মিনেশন সাবস্টেন্স নিয়ে যেতে বলে। এলিজাবেথের বডি অনেক খারাপ দেখা যাচ্ছিল, তাই সে যতটুকু পারে কাপড় দিয়ে নিজের শরীরকে ঢেকে নেয়। এরপর নিজের টার্মিনেশন সাবস্টেন্স নিতে সেই স্থানে গিয়ে পৌঁছায়। টার্মিনেশন সাবস্টেন্স আনার পর সে শুয়ের শরীরে সেটা লাগাতেই যাচ্ছিল, কিন্তু তখন কোম্পানির তরফ থেকে কথা বলাগুলো তার মনে পড়ে যায়। তুমি যদি একবার টার্মিনেশন সাবস্টেন্স সেই শরীরে প্রবেশ করাও, তাহলে তুমি এখন যে বডিতে আছো আজীবন সেই বডিতেই থাকবে। সে আয়নায় যখন তার বডিকে দেখে তখন তার থেকে শুয়ের প্রতি অনেক রাগ হয়, কারণ এই সবকিছু তার নতুন বডি অর্থাৎ শুয়ের জন্য হয়েছে। তাই সে রেগে টার্মিনেশন সাবস্টেন্স শুয়ের শরীরে প্রবেশ করিয়ে দেয়। কিন্তু সে যখন অর্ধেক সাবস্টেন্স প্রবেশ করিয়ে ফেলে তখন তার মনে পড়ে তাকে তো অনেক শোয়ের হোস্ট করতে হবে, আর সামনের দিনগুলোতে অনেক অ্যাওয়ার্ড সে পেতে চলেছে। এলিজাবেথ অ্যাওয়ার্ডগুলো পেতে চায়, সে অনেক প্রশংসা পেতে চায়। এই ভেবে এলিজাবেথ আর অর্ধেক টার্মিনেশন সাবস্টেন্স শুকে দেয় না। তার থেকে সন্দেহ জাগে সু কি মারা গিয়েছে। সে সুকে জাগানোর চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর যখন সুয়ের হুঁশ ফেরে না তখন সে বডি সুইচ করার কথা ভাবে, কিন্তু বডি সুইচ হয় না, কারণ শুয়ের বডিতে সিরাম নেই। এলিজাবেথ বুদ্ধি করে তার মেরুদণ্ড থেকে অ্যাক্টিভেটর বের করে সরাসরি সুকে লাগিয়ে দেয়, আর এর কিছুক্ষণ পরেই সু অ্যাক্টিভেট হয়ে যায়। অর্থাৎ একই সময় এলিজাবেথের 2 ভেরিয়েন্ট অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভেট হতেই সু যখন তার সামনে টার্মিনেশন করা ইনজেকশন অর্ধেক দেখতে পায় তখন তার থেকে সেটার অনুশোচনা হয়। সে টেনশন করতে থাকে এই বডির কিছু হয়ে যাবে না তো। আর সে এলিজাবেথের উপরে প্রচন্ড রেগে যায়,
যার ফলে সে এলিজাবেথকে অনেক মারধর করতে থাকে। সে এলিজাবেথকে পুরো ঘরে তাড়িয়ে মারতে থাকে, সাথে এলিজাবেথের মাথা কাচের সঙ্গে বাড়ি খাওয়াতে থাকে, যার ফলে শেষে এলিজাবেথের মাথা ক্রাশ হয়ে যায় আর সে মারা যায়। এলিজাবেথকে মারার পর সে বুঝতে পেরেছে সে অনেক ভুল করে ফেলেছে, কারণ সে আর ওল্ড বডি থেকে সাবস্টেন্স বের করতে পারবে না। যাই হোক, সে সেখানে সবকিছু পরিষ্কার করে শো এর জন্য বেরিয়ে যায়। সেখানে পৌঁছাতেই সবাই তাকে বড় সড়ো করে ওয়েলকাম জানায়। তার সবকিছু ভালো লাগে, কিন্তু হঠাৎ করে তার শরীর অস্বাভাবিক হতে শুরু করে আর সে ঘাবড়ে ওয়াশরুমে চলে যায়। সে যখনই মুখ খুলে তখন সে দেখে তার দাঁত পড়ে গিয়েছে। সে যখন আরেকটি দাঁত টাচ করে তখন সেটাও খুলে পড়ে যায়। সে এখন বুঝতে পেরেছে এলিজাবেথকে মারার ফলেই তার বডি দুর্বল হয়ে যাচ্ছে। এখন সে যদি বেঁচে থাকতে চায় তাহলে তার থেকে কোনোভাবে অ্যাক্টিভেশন সিরাম লাগবে। তাই সে তার ঘরের দিকে যেতে থাকে, কিন্তু যখন সে লিফটে ছিল তখন তার হাতের নখগুলো খুলে যাচ্ছিল, সাথে তার একটি কান ছিঁড়ে পড়ে যায়, যার থেকে খুব যন্ত্রণা হতে থাকে, সাথে সে খুব ভয় পেতে থাকে। কিন্তু তখন লিফটে একজন লোক ওঠে আর লোকটি যতক্ষণ লিফটে ছিল সে নিজেকে নর্মাল দেখাতে থাকে, যেন কিছুই হয়নি। এরপর সে দ্রুত ঘরে যেতে থাকে। যাওয়ার সময় তার মনে পড়ে কোম্পানির তরফ থেকে তাকে প্রথমে যে সিরামটি দেওয়া হয়েছিল সেখানে কিছু সিরাম রয়ে গিয়েছে, কিন্তু সিরামটিতে লেখা ছিল এটা শুধু একবারই ব্যবহার করা যাবে। কিন্তু সে কোনো কিছু পরোয়া না করে সিরামটি নিজের শরীরে ইনজেক্ট করে নেয়, আর এটা করার পর শুয়ের অবস্থা বেশি যন্ত্রণা হতে থাকে। প্রথমের মতো তার পিঠ ছিঁড়ে ভেতর থেকে শু এবং এলিজাবেথের মিশ্রণে অদ্ভুত এক ভেরিয়েন্ট বাইরে বেরিয়ে আসে, যেটাকে দেখতে ভয়ঙ্কর এক মনস্টারের মতো লাগছিল। পুরো একটি বিকৃত শরীর। শুয়ের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে বুঝতে পারে না সে এখন কি হয়ে গিয়েছে। সে ডিসাইড করতে পারছে না সে এখন সবার সামনে যেতে পারবে কিনা। এলিজাবেথ তার হাইব্রিড মুখের উপর তার একটি ছবি লাগিয়ে শোতে চলে যায়, কিন্তু যখনই সে স্টেজে মাইকের সামনে আসে তখনই তার মুখ ফেটে ফটোটি পড়ে যায় আর সবাই তার ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। অডিটোরিয়ামে থাকা সবাই স্তব্ধ হয়ে যায়। তখনই তার শরীরের ভেতর থেকে কিছু একটা বাইরে বের হয়ে আসে। সবাই ভয় পেয়ে চিৎকার শুরু করে, মানুষ এদিক ওদিক পালাতে শুরু করে। তখন একজন লোক বেসবল ব্যাট দিয়ে এলিজাবেথের মুখে আঘাত করে, যার ফলে তার মুখ ফেটে এদিকে ওদিকে পড়ে যায় আর তার বডি থেকে বের হওয়া রক্ত যেখানে সেখানে থাকা সবার গায়ের উপরে গিয়ে পৌঁছায়। সবাই ভয় পেয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে আর এলিজাবেথের বডি ফেটে দুই টুকরো হয়ে যায়। আর সেখানে থেকে অদ্ভুতভাবে এলিজাবেথের বডি কোনো নড়াচড়া পোকার মতো বাইরে বের হয়ে আসে, আর সেটা সেখানে গিয়ে পৌঁছায় যেখানে এলিজাবেথ স্পার্কল নামের স্টারটি ছিল। তার পুরো বডি শেষ হয়ে গিয়েছে আর এখন শুধু তার চেহারাটি অদ্ভুতভাবে সেই স্টারের উপরে বসেছিল, যেটা কিনা আকাশের দিকে তাকিয়ে হাসছিল। আর তখনই সেটাও ফেটে যায় আর সেখানে শুধু রক্তগুলো পড়ে থাকে। এর পরের দিন সকালে পরিচ্ছন্নতা কর্মী সেখানে সবকিছু পরিষ্কার করে ফেলে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।